সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতেই সংবাদ শিরোনামের পথ থাকছে বিস্তারিত। জানিয়ে দেব আজকের এমন সব ভয়ঙ্কর সংবাদ যা শুনলে আপনার চোখ রীতিমতো কপালে উঠে যাবে। জানিয়ে দেব ফিনিক্স পাখির মতো ফিরছে আওয়ামী লীগ। মোদি ট্রাম্প বৈঠকের পরেই হাসিনা ফেরার সবুজ সংকেত। বিস্তারিত কোনো ধোঁয়াশা নয়, কোনো লুকোছাপা নয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন দেশে ফেরার সুনির্দিষ্ট রোডম্যাপ। কিন্তু প্রশ্ন হলো, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দল নিষিদ্ধ থাকার পর কিভাবে এই আত্মবিশ্বাস পায় শেখ হাসিনা? এর পেছনে কি কাজ করছে বড় কোনো বিশ্বশক্তির গ্রিন সিগন্যাল? বিশেষ করে ওয়াশিংটনের G7 সম্মেলনে ট্রাম্প বৈঠক এবং ট্রাম্পের ভারত সফরের ঘোষণার পরদিনই শেখ হাসিনা কেন দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করলেন? পর কেটে গেছে প্রায় 2 বছর। যে দেশে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেষে এখন তার কপালের উপর ঝুলছে মৃত্যুদণ্ডের রায়। নিষিদ্ধ করা হয়েছে তার দল আওয়ামী লীগকে। রাজনৈতিক জীবনের অন্ধকার এবং কঠিনতম সময় পার করছেন শেখ হাসিনা। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সমস্ত প্রতিকূলতাকে বুড়ো দেখিয়ে দিল্লির নির্বাসিত জীবন থেকে গর্জে উঠলেন শেখ হাসিনা। বললেন, আমি এই বছরই দেশে ফিরব। ভারতীয় গণমাধ্যম এই সাংবাদিকের সোজা প্রশ্ন ছিল, সবুজ সংকেত ছাড়া যেখানে আপনার বিরুদ্ধে ফাঁসির আদেশ রয়েছে সেখানে দেশে ফেরা কতটা বাস্তবসম্মত? জবাবে শেখ হাসিনা যা বললেন তা গভীর রাজনৈতিক চালের ইঙ্গিত দেয়। শেখ হাসিনা বলেছেন, তার ফেরা কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন ফিরিয়ে আনার লড়াই। তার দাবি, আওয়ামী লীগ কেবল একটি দল নয়, এটি একটি। তিনি দেশের বিচার ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেছেন, এই মৃত্যুদণ্ডের রায় রাজনৈতিক প্রতিহিংসার অংশ। দলটিকে শূন্য করতেই এই অসাংবিধানিক প্রক্রিয়া চালানো হয়েছে। একই সঙ্গে তিনি দেশের ভেতরে বর্তমান পরিস্থিতিকে নিশানা করেছেন। স্পষ্ট বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে কোনো হামলা স্বাধীনতার মূল চেতনাতে আঘাত। অর্থাৎ দেশের বর্তমান সরকারের দুর্বলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আন্তর্জাতিক মহলে তুলে ধরে নিজের ফেরার যৌক্তিকতা প্রমাণ করতে চাইছেন তিনি। এবার আসা যাক সবচেয়ে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নে। শেখ হাসিনা হুট করেই এ বছরেই দেশে ফেরার সুনির্দিষ্ট রোডম্যাপ কেন ঘোষণা করলেন? রাজনীতিকরা বলছেন, এর পেছনে রয়েছে এক বিশাল আন্তর্জাতিক দাবার চাল, বিশেষ করে ওয়াশিংটন এবং দিল্লির মধ্যকার নতুন রসায়ন। চলুন এগুলো মিলিয়ে নেওয়া যাক। গত 17 জুন অনুষ্ঠিত হয়ে গেল G7 শীর্ষ সম্মেলন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওয়াশিংটন ও দিল্লির মধ্যে যে চরম মতবিরোধ চলছিল তা এক ধাক্কায় কর্পূরে উড়ে গেছে। আর এর সবচেয়ে বড় প্রমাণ হলো, গত 27 জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন যে আগামী বছরের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে যাচ্ছেন। আর ঠিক তার পরদিনই অর্থাৎ 28 জুন এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ঘোষণা করলেন তার দেশে ফেরার সুনির্দিষ্ট বার্তা। সময়রেখাটা খেয়াল করুন। এটি কি কেবল কাকতালীয়, নাকি ভারত ও আমেরিকার মধ্যে গলে যাওয়ার পর দিল্লি থেকে ঢাকাকে লক্ষ্য করে কোনো মাস্টার প্ল্যান সাজানো হচ্ছে? বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী ঠিক পরদিনই শেখ হাসিনার এই আত্মবিশ্বাসী হুঙ্কার প্রমাণ করে পর্দার আড়ালে হয়তো বড় কোনো গ্রিন সিগন্যাল চলে এসেছে। কিন্তু গ্রিন সিগন্যাল ছাড়া এই মুহূর্তে শেখ হাসিনার এমন বক্তব্য দেওয়া প্রায় অসম্ভব। শেখ হাসিনার এই ঘোষণা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নামের সঞ্চার করেছে। দলটির শীর্ষ নেতৃত্ব যখন আত্মগোপনে বা জেলে, তখন দলনেত্রীর এই ঘোষণা কর্মীদের রাজপথে নামা হিসাবে কাজ করতে পারে। শেখ হাসিনা খুব কৌশলের সঙ্গে বাংলাদেশের সমসাময়িক দুর্বল জায়গাগুলোতে আঘাত করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাকে তিনি দেশের নাজুক অবস্থা হিসাবে ব্যবহার করেছেন। তিনি বিশ্ববাসীকে বোঝাতে চাচ্ছেন, তার অনুপস্থিতিতে বাংলাদেশ একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত হচ্ছে। আর এই বয়ান তৈরিতে ভারতের মিডিয়া এবং কূটনৈতিক মহল তাকে পর্দার বড় ধরনের সহযোগিতা দিচ্ছে। রাজনীতির সম্ভাবনার খেলা। ইতিহাস বলে, নির্বাসন থেকে ফিরে এসে রাষ্ট্র ক্ষমতায় দখলে বহু নজির পৃথিবীতে রয়েছে। শেখ হাসিনার এই ঘোষণা কোনো ফাঁকা আওয়াজ নয়,
বরং এর পেছনে রয়েছে অত্যন্ত গভীর ভূ রাজনৈতিক সমীকরণ। ট্রাম্পের নতুন আমেরিকা এবং মোদির শক্তিশালী ভারতের মধ্যে বোঝাপড়ায় নির্ধারণ করতে যাচ্ছে বাংলাদেশের আগামী দিনের ভাগ্য। কিন্তু শেখ হাসিনা কি পারবেন সব বাধা পেরিয়ে এই বছরই বাংলাদেশের মাটিতে পা রাখতে? যদি তিনি ফিরে আসেন তবে বাংলাদেশিতে কি নতুন ঝড় উঠবে? ভারত প্রথম থেকেই বিএনপির নতুন সরকারের সঙ্গে একটি মসৃণ সম্পর্ক তৈরি করার পক্ষে ছিল, যে কারণে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা গিয়ে খালেদার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্পিকার ওম বিড়লার অংশগ্রহণ এবং ভারতে আসার নিমন্ত্রণ। কিন্তু বাংলাদেশের গোড়া উগ্রবাদ এবং মৌলবাদের কাছে মাথা নত ভারতকে উপেক্ষা করে চীন সফর বাধ্য হন তারেক রহমান। হাসিনার ভয় নাকি উগ্রবাদের চাপে ডিসেম্বরে দিল্লি সফরকে উপেক্ষা করে দিল্লি সফরের বিষয়টি দূরে সরিয়ে রেখে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের পাশাপাশি জাপান এবং সৌদি আরব সফর নিয়ে প্রস্তুতির কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী। ওই সফরের প্রাথমিক প্রস্তুতিও ইতিমধ্যে শুরু হয়েছে। এই সব মিলে বোঝা যায় এখন হাসিনাকে ঠেকানোর জন্য ঢাকা দিল্লির সঙ্গে কূটনৈতিক অসহযোগিতা চালিয়ে যাচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী দেশে ফেরার ঘোষণা, উনি যদি আসেন তাহলে তো চুক্তি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আপনার আগে বিরোধী কি ছিল যে হাসিনা নামাম আন্দোলন, এবার আন্দোলন আগে মাস থেকে অলরেডি শুরু হয়ে গেছে হাসিনা ঠেকাম আন্দোলন। তো আপনি এটি নিয়ে ব্যস্ত থাকবেন নাকি এরকম সাবস্টেন্টিভ ইস্যুস, ওয়াটার ট্রিটি রিনিউয়াল, এই যে আমাদের যে বাণিজ্য খাতের কথা বললেন, একটু ব্যস্ত থাকবেন। নির্বাচনের পর হয়তো ভারতের এই থিমটা মনে করছে যে যতটা তারা আশা করেছিল সেটি হচ্ছে না। ফ্রাস্ট্রেশন এখান থেকেই। তবে আমি মনে করি ওদের তো ভয় থাকতেই পারে, কিন্তু যেহেতু বিষয়টি আমাদের জন্য জরুরি, আমাদের তরফ থেকে অ্যাক্টিভলি এই জিনিসটা পাস করা দরকার। আবারও বলবো, জামাত এনসিপির কাছে মাথা নত করে অভ্যন্তরীণ রাজনীতি, জাতীয় স্বার্থ, সর্বোপরি ভূ রাজনীতির নতুন সমীকরণে উদাহরণ দিয়ে আরব সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো এমনই তথ্য জানিয়েছে। রাজনৈতিক সূত্রগুলো বলছে প্রধানমন্ত্রীর জন্য দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর এবং চ্যালেঞ্জিং। পানি বন্টন সহ যে ধরনের গুরুত্বপূর্ণ ইস্যু ভারতের সঙ্গে রয়েছে, অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশ অভিযোগ করা হয়েছে প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন যাত্রা শুরুর যে ঘোষণা দিল্লির পক্ষ থেকে দেওয়া হয়েছিল তা বাস্তবে রূপ দিতে কোনো নেয়নি মোদী সরকার। যুক্তিতে তারা বলছে সীমান্ত হত্যা, পুষ্টিং সহ বিভিন্ন সমস্যার কথা। আসলে হাসিনাকে না আটকে রাখলে ঢাকা দিল্লির সঙ্গে সম্পর্কে স্থিতিশীলতা। আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে বহু আলোচিত গঙ্গা জলবন্টন চুক্তি। নতুন চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান চুক্তিটি বহাল রাখতে ঢাকার অনুরোধে এখনো পর্যন্ত দিল্লি সরকার প্রধানের সফরের জন্য দুই দেশের মধ্যে যে ধরনের আস্থার সম্পর্ক থাকা দরকার এই মুহূর্তে সেটা একেবারেই অনুপস্থিত। প্রধানমন্ত্রী চীন সফর বিরূপ মনোভাব প্রকাশের পাশাপাশি পশ্চিমের মাধ্যমে সীমান্তে উত্তেজনা তৈরি, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে দিল্লিতে বিমানবন্দরে হেনস্থা এবং সর্বশেষ মানবতা বিরোধী অপরাধে হাসিনাকে মাঠে নামিয়ে আবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে দিল্লি, এমনই যুক্তি দিচ্ছে ঢাকা। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহু আলোচিত সম্ভাব্য দিল্লি যাবতীয় আলোচনা থেমে গেছে। চলতি বছরে প্রধানমন্ত্রী দিল্লি সফরে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। এক সিনিয়র কূটনীতিক বলেন, এমন প্রধানমন্ত্রীর পক্ষে দিল্লি সফরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া একেবারে অসম্ভব হয়ে পড়েছে। আসলে ভয় হাসিনাকে, সেটি তারা প্রকাশ করতে ভয় পাচ্ছে। প্রধানমন্ত্রীর সফরের জন্য নিশ্চিতভাবেই একটি আস্থার পরিবেশ দরকার, কিন্তু দুর্ভাগ্যবশত সে আস্থার পরিবেশ তৈরি না করে ভারতের নীতি নির্ধারকরা উল্টো চাপরাইদের নীতি গ্রহণ করেছেন বলে উঠছে। আসলে শেখ হাসিনাকে মাঠে নামানোর বিষয়টি একেবারেই মেনে নিতে পারেনি প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই ভারত চাইলেও বাংলাদেশ চাইছে না সঙ্গে সম্পর্কের উন্নতি করতে। হাসিনার সরকার পতনে যতগুলি দেশি এবং বিদেশি শক্তি কাজ করছিল তার মধ্যে অন্যতম হল বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশ এবং সেনাপ্রধান নিজে। সেনা প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনার আদেশ পালনে বাধ্য। তিনি কিনা শেখ হাসিনা, যিনি সেনাপ্রধানের পরিচালক এবং নির্দেশদাতা। সেই শেখ হাসিনা দেশে এবং সরকার চায় কিভাবে অন্য বিরোধী দলগুলির সঙ্গে নতুন সরকার গড়ার লক্ষ্যে মিটিং রাখতে পারেন। সেনাপ্রধানের দায়িত্ব সরকার রক্ষা করা, অথচ যে ঘটনাকে কেন্দ্র করে সেই বিবাদের সমাধান হওয়ার পরও কি করে আন্দোলন চলতে পারে? কারা ছিল সেই আন্দোলনের পিছনে? অনেকেই বলেছেন সেনা থেকেই নির্দেশ যায় ছাত্রদের কাছে যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা গুলি চালাবো না, এই সরকার পড়ে যেতে বাধ্য। এই তথ্যগুলি প্রমাণ করে যে হাসিনার পতনে সেনা এবং সেনাপ্রধানের ভূমিকা সমর্থন কোন অপশক্তির সাথে ছিল।
যদিও তিনি প্রথম দিকে দেখাতে চেষ্টা করেন যে সেনা রাজনীতিতে জড়াবে না এবং একটি ইনক্লুসিভ নির্বাচন হবে, কিন্তু সেনা আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে কোনো দ্বিমত পোষণ করেননি। তিনি নির্বাচনকে গড়ার সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু দেশের প্রায় 6 থেকে 7 কোটি ভোটার যে তাদের পছন্দের প্রতীকে ভোট দিবে না তাই নিয়ে কোনো মাথা ব্যথা দেখা যায়নি সেনাপ্রধানের। নির্বাচনে অংশ নেবেন না ভেবেছিলেন আওয়ামী পন্থীরা, কিন্তু কট্টরপন্থী জামাতকে ঠেকাতে বাধ্য হয়ে এমপিকে ভোট দিয়েছেন। নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে প্রচারিত কিছু দাবি এবং জল্পনাকে ঘিরে। বাংলাদেশ নিয়ে আলোচনা এখন কতগুলো নাম, হাসিনা, তারেক রহমান, বিএনপি, আওয়ামী লীগ, সব থেকে গুরুত্বপূর্ণ চর্চার বিষয় যে নাম, তিনি হলেন ওয়াকারুজ্জামান, বাংলাদেশের সেনা। একসময় সরকারি গুরুত্বপূর্ণ নিরাপত্তা কাঠামোর অংশ হিসাবে সেনাবাহিনীর নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিছু সময় পিছনে গেলে দেখা যাবে যে এই ওয়াকারুজ্জামান ছিলেন সরকারে নিযুক্ত হওয়া সেনাপ্রধান। যদিও সম্পর্কে ভগ্নিপতি 5ই আগস্ট 2024-এ হাসিনাকে সেফ করিডোর দিয়েছিলেন এই ওয়াকারি। যদিও শোনা যায় তিনি না যে তিনি দেশের বাইরে যাবেন। অনেকে বিশ্বাস করেন যে অজিত ডোভালের চাপে এবং পরামর্শে সেনা হাসিনাকে ভারতে পাঠাতে বাধ্য হয়, নয়তো হাসিনাকে উন্মুক্ত ফেলে দেওয়ার পক্ষেই ছিলেন সেনাপ্রধান। 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে ভারতে যান। তার পদত্যাগের ঘোষণা দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর সেনাপ্রধান ঘোষণা করেন যে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে এবং রাজনৈতিক দল ও আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নতুন ব্যবস্থার দিকে অগ্রসর হওয়া হবে। পরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ায় সেনাবাহিনীর সমর্থন দেয়। এরপর ইউনূস আমলে তার সঙ্গে কিছু সংঘাত থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে ভূমিকা নেন এই ওয়াকারুজ্জামান। বিভিন্ন ইস্যুতে তাকে কড়া হাতে দমন করতে দেখা যায়। এই ঘটনাগুলোর পর আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সমর্থকদের একাংশ সেনাবাহিনীর ঘোষণা তোলে। অন্যদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রকাশ্যে বলেন সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় না, তাদের লক্ষ্য ছিল দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং একটি গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করা। কিন্তু দেশে মব কালচার এতটাই বৃদ্ধি পায় যে সেনাপ্রধান নিজেকে তার বিরোধিতা করতে হয় এবং মববাজদের সাবধান করতে হয়। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অন্তর্কারের প্রতি সমর্থনের কথাও জানান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের পক্ষে মত দেন। দিন যত যায় দেখা যায় তার মতের পরিবর্তন হতে। প্রথমে হাসিনাপন্থী থাকার সঙ্গে সঙ্গে হাসিনা বিরোধিতা স্পষ্ট হয়। বাংলাদেশ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে তিনি তারেক পন্থী হয়ে গোপনে বৈঠকও করেন। হাসিনার ফাঁসি দেওয়া থেকে হাসিনা দেশে আনার সবেতেই তার বিরোধিতা প্রকাশ্যে না এলেও গোপনে তারেকের হয়ে কাজ করেন। ডিসেম্বরে হাসিনা ফেরার বার্তা স্পষ্ট করলে চাপে পড়েন তারেক থেকে ওয়াকারুজ্জামানও। তিনি চান না যে হাসিনা যেন দেশে ফিরতে না পারেন, কারণ হাসিনা ফিরে যদি সরকার বদলে দিতে পারে, যার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, তাহলে সবার আগে সেনাপ্রধানের বিপদ ঘনিয়ে আসবে। পদ বাঁচাতেই কি তিনি তারেক ঘনিষ্ঠ হয়ে ওঠেন? এই উত্তরে বলতে হয় শুধু পদ নয়, জীবন বাঁচাতেও তিনি বিএনপির দিকেই অবস্থান করছেন। আওয়ামী লীগের সময় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে সেনাবাহিনী নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বলেছে তাদের প্রধান লক্ষ্য ছিল দেশের নিরাপত্তা, জনশৃঙ্খলা এবং সাংবিধানিক মধ্য থেকে দায়িত্ব পালন করা। কিন্তু সাংবিধানিক কাঠামোতে না ভোট আছে, না অন্তর্বর্তী সরকারের প্রবিধান আছে। ফলে হাসিনার পতনের নামে যা হয়েছে, আন্দোলন থেকে শুরু করে সেনার দায়িত্ব সবই সংবিধান বিরোধী। 2024 সালের আগস্ট মাসের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের আইন শৃঙ্খলা ও শাসন ব্যবস্থার এক অন্ধকার চিত্র সামনে এনেছে মানবাধিকার সংগঠনগুলো। মানবাধিকার বিষয়ক প্রভাবশালী সংগঠন মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন অর্থাৎ MSF-এর দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত 2024 সালের আগস্ট থেকে চলতি সময় পর্যন্ত দেশের বিভিন্ন নিরাপত্তা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে 257টি। এর মধ্যে কেবল পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মারা গেছেন 30 জন এবং দেশের বিভিন্ন কারাগারের তথা কারা হেফাজতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন 227 জন। নিরাপত্তা হেফাজতে মৃত্যুর এই লাগামহীন সংখ্যা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মীরা। মানবাধিকার সংস্থাগুলোর দেওয়া তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, এই সময়ের মধ্যে পুলিশ ও কারা হেফাজতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 43 জনই ছিলেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এর মধ্যে 2024 সালের 5ই আগস্টের পর থেকে ডিসেম্বর পর্যন্ত 3 জন, 2025 সালে 24 জন এবং 2026 সালের প্রথম 6 মাসে 17 জন আওয়ামী লীগ কর্মী চিকিৎসাধীন বা কাস্টডিতে মারা গেছেন। মানবাধিকার কর্মী নূর খান এই পরিস্থিতিকে সম্পূর্ণ অস্বাভাবিক ও সন্দেহজনক বলে আখ্যা দিয়েছেন। তিনি ডয়চে ভেলেকে বলেন, যারা মারা যাচ্ছেন তাদের মধ্যে বড় একটি অংশ হল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী।
আমাদের প্রবল সন্দেহ তাদের আটক বা জিজ্ঞাসাবাদের সময় আইন বহির্ভূত বল প্রয়োগ করা হতে পারে কিংবা কারাগারে পরিকল্পিতভাবে চিকিৎসা না দেওয়ার ঘটনা ঘটছে। এগুলোর একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। একই সুর শোনা গেছে আইন ও সালিশ কেন্দ্র অর্থাৎ আস্ক এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি অর্থাৎ HRSS-এর কণ্ঠেও, যাদের হিসেবে এই মৃত্যুর সংখ্যা যথাক্রমে 212 ও 243 জন। স্বজনদের বিস্ফোরক অভিযোগ, নির্যাতন আর ঘুষের বাণিজ্য। হেফাজতে মৃত্যুর কিছু সুনির্দিষ্ট ও রোমহর্ষক ঘটনার বিবরণ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গত 21 জুন ফরিদপুরের মধুখালীতে ডিবি পুলিশের হেফাজতে নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যান ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত। প্রান্তর ভাই মির্জা পৃথিবী অভিযোগ করেন, আটকের পর প্রান্তর ওপর বর্বরোচিত নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছিল। তিনি বলেন, ডিবির সদস্যরা ফোন করে প্রথমে 60,000 এবং পরে 1 লাখ টাকা ঘুষ চায়। টাকা না পেয়ে আমার সুস্থ সবল ভাইকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং পরে বলা হয়েছে সে শ্বাসকষ্টে মরেছে। একইভাবে গত 13 মার্চ ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মারা যান বগুড়ার আওয়ামী লীগ নেতা পঙ্গু শাহানুর আলম শান্ত। তার স্ত্রী মরিয়ম বেগমের অভিযোগ, কৃত্রিম পায়ে চলাফেরা করা শান্তকে বিএনপির লোকজন মব সৃষ্টি করে মারধর করার পর পুলিশ 2-3 দিন থানায় রেখে আরও নির্যাতন করে এবং পরবর্তীতে বিনা চিকিৎসায় তিনি কারাগারে মারা যান। এছাড়া বগুড়া কারাগারে আরও 5 জন আওয়ামী লীগ নেতার মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যাদের প্রত্যেককেই কারা কর্তৃপক্ষ হৃদরোগে আক্রান্ত বলে দাবি করেছে। মিথ্যা মামলার বেড়াজাল ও ডাবলু সরকারের বোনের আশঙ্কা। কারা হেফাজতে মৃত্যুর আরেকটি বড় কারণ হিসেবে সামনে এসেছে বন্দীদের জামিন না দিয়ে দফায় দফায় নতুন মামলায় গ্রেফতার দেখানো। ঢাকার মতিঝিলের আওয়ামী লীগ নেতা হাজী সুলতান মিয়া গত 4 মে কারা হেফাজতে মারা যান। তার স্ত্রী ফাতেমা বেগম জানান, গ্রেফতারের সময় কোনো মামলা না থাকলেও পরে একের পর এক 5টি মিথ্যা মামলা দেওয়া হয় যাতে তিনি বের হতে না পারেন। এক মামলায় জামিন হলে জেলের ফটক থেকেই অন্য মামলায় গ্রেফতার করা হতো। অন্যদিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের বোন আজমে আরা বেগম তার ভাইয়ের জীবন নিয়ে চরম শঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানান, ডাবলু সরকারকে এ পর্যন্ত 23টি মামলায় মোট 70 দিন রিমান্ডে নিয়ে দফায় দফায় নির্যাতন করা হয়েছে। বর্তমানে কাশিমপুর কারাগারে থাকা তার ভাইয়ের সাথে পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং কারাগারের বাইরে চিকিৎসার আবেদনও নাকচ করা হচ্ছে। জীবিত অবস্থায় মাটি চাপা দেওয়া 28 রোহিঙ্গাসহ 51 জনের মৃত্যুকে বিএনপি জামাত চোট বলছে প্রাকৃতিক বন্যা। এটা বন্যা না, এটা পরিকল্পিত হত্যাযজ্ঞ। 2001 থেকে 6-এর মতো আবারও বিএনপি জামাত ক্ষমতায় এসে চট্টগ্রামকে গণকবর বানিয়েছে। 14,000 কোটি টাকার প্রকল্প শেষ করেও শহর ডোবানোর পেছনে আছে জামাতের ঠিকাদার সিন্ডিকেট আর বিএনপির নেতৃত্বাধীন সিডিএ। সিটি কর্পোরেশন আছে জামাতের মেয়রের হাতে, আর সিডিএ বিএনপির লুটেরা আমলাদের দখলে। কাটাপাহাড়ে রোহিঙ্গা ক্যাম্প বসিয়ে ইচ্ছাকৃত গণহত্যা চালানো হয়েছে। পাহাড় কেটে মাটি বিক্রির টাকা গেছে জামাতের অঙ্গ সংগঠনগুলোর পকেটে। নিজেদের গড়া জলাবদ্ধতাকে আল্লাহর গজব বলার আগে মুখ দেখার সাহস আছে? 2007 সালে খালেদা জিয়ার আমলে পাহাড় ধসে 127 জন মরার পরও কোনো শিক্ষা হয়নি। 2026-এ এসেও একই খুনের নাটক মঞ্চস্থ করল এই জোট। আসলে এটা চক্রান্ত, টেকনাফ থেকে টেকনাফ করে চট্টগ্রামের পাহাড়েও সংখ্যালঘু বানানোর নীল নকশা। ত্রাণের নামে জামাতের ক্যাডাররা বাড়ি বাড়ি গিয়ে লিস্ট করছে কে কোন দলের। দুর্গত এলাকায় মাইকিং করে বলছে বিএনপির শাসনেই মিলবে ত্রাণ, নয়তো নয়। 51টা লাশ ফেলে রেখে এখন মন্ত্রীরা ছবি তুলছে বন্যার্তদের সাথে, ঠিক 2002 সালে শাহজাহাবুদ্দিনের মতো। জেগে ওঠো চট্টগ্রাম, প্রতিটা মৃত্যুর দায় বিএনপি জামাতের। যে জোট মানুষের যান বাঁচানোর খালগুলো বন্ধ করে দখলদারদের ছেড়ে দিয়েছে, সেই জোটের বিচার রাস্তায় নামতেই হবে। বৃষ্টি থামুক আর না থামুক, লড়াইটা এখন জামাত বিএনপির বিরুদ্ধে।